একটি দেশের কোনো বিশিষ্ট ব্যক্তি যখন শান্তিতে নোবেল পুরস্কার পায় তখন সেই দেশের ১২টা বাজার শুরু হয়। কথাটা মজা করে বলা হলেও বাস্তবতা আসলে এমনই। ডক্টর ইউনুস, মালালা ইউসুফ, অং সান সুচি থেকে মাচাদো, তারা সবাই শান্তিতে নোবেল জিতেছে এবং নিজ নিজ দেশের সরকারের চোখে খারাপ হয়েছে। তাদের ভেতরে ৩টা মিল আছে। ১, তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুবই ভালো। ২, তাদের নোবেল জয়ের পেছনে আমেরিকার লবিং আছে। ৩, তারা আমেরিকার উপকারে এসেছে। রহস্য না বাড়িয়ে সমালোচকেরা বলে থাকেন নোবেল শান্তি পুরস্কার যতটা না শান্তির সঙ্গে যুক্ত, তার চেয়ে বেশি যুক্ত আমেরিকার স্বার্থের সঙ্গে। এবং নোবেল জয়ীরা কিভাবে আমেরিকার শান্তির পুতুল হিসেবে কাজ করে। আমেরিকা যখন কোনো দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় তখন নোবেল পুরস্কারকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মত দেন। তবে নোবেল পুরস্কারের অন্য শাখাগুলো যেমন পদার্থবিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানকে আমেরিকা টার্গেট করে না। তাদের লক্ষ্য শুধুমাত্র শান্তি পুরস্কার, কারণ এর সঙ্গে সরাসরি রাজনীতি যুক্ত। যখন কোনো দেশের সরকার আমেরিকার অবাধ্য হয় তখন সেই দেশের কোনো প্রতিবাদী, কারাবন্দী বা মামলার বোঝা টানা আসামিকে শান্তিতে নোবেল দিয়ে বিশ্বমঞ্চের নায়ক বানানো হয়। এতে ওই দেশের সরকার নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে। উদাহরণ হিসেবে বলা যায় ১৯৮৯ সালে তিব্বতের দালাই লামাকে নোবেল দিয়ে চীনকে একটি দখলদার শক্তি হিসেবে বিশ্বে প্রচার করা হয়েছিল। এছাড়া ১৯৯১ সালে মিয়ানমারের অং সান সুচিকে নোবেল দিয়ে তৎকালীন মিয়ানমারের সামরিক জান্তাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলে আমেরিকা। এছাড়া ২০১০ সালে চীনের লিউ জিয়াওবোকে নোবেল দেওয়ার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল যে চীনে কোনো বাক স্বাধীনতা নেই। তবে আমেরিকা হুট করে কাউকে শান্তিতে নোবেল দেয় না। প্রথমে তারা নির্দিষ্ট দেশে এমন একজনকে খুঁজে বের করে যার কথা মানুষ শোনে। এরপর শুরু হয় ইমেজ বিল্ডিং। এই ইমেজ বিল্ডিংয়ের প্রথম ধাপ হল মিডিয়া হাইপ। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ঘনিষ্ঠ মিডিয়াগুলো যেমন CNN, NYT ওই ব্যক্তিকে নিয়ে একের পর এক স্টোরি করে। তাকে মানবাধিকারের রক্ষক বা গরিবের বন্ধু হিসেবে ব্র্যান্ডিং করা হয়। সরাসরি নোবেল দেওয়ার আগে তাকে ছোট ছোট অনেক পশ্চিমা পুরস্কার বা অ্যাওয়ার্ডও দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডের ফলে সে বিশ্বের নানান জায়গা থেকে কথা বলার জন্য ডাক পায়। ফলে তার একটা ওজন তৈরি হয়। এবার শুরু হয় যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের কাজ। ডক্টর ইউনুস, মালালা ইউসুফ, অং সান সুচি ও মাচাদো এই ৪ নোবেল বিজয়ীকে দিয়ে কিভাবে এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে তা জানলে চমকে যাবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মত দেন অং সান সুচিকে আমেরিকা ব্যবহার করেছে চীনের বিরুদ্ধে লড়তে। মিয়ানমার চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীনের জ্বালানি আমদানির জন্য মালাক্কা প্রণালীর বিকল্প হিসেবে মিয়ানমারের ভেতর দিয়ে পাইপলাইন ব্যবহার করতে হয়। ৯০ দশকে মিয়ানমারের সামরিক সরকার ছিল চীনপন্থী। আমেরিকা জানত সরাসরি হুমকি দিয়ে এই বন্ধন ভাঙা সম্ভব হবে না, তাই তারা সুচিকে গণতন্ত্রের দেবী হিসেবে ব্র্যান্ডিং করে। সুচির মাধ্যমে মিয়ানমারে একটি পশ্চিমা ঘেঁষা সরকার বসাতে পারলে চীনের এই কৌশলগত পাইপলাইন এবং বঙ্গোপসাগরের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া সম্ভব ছিল। সুচিকে ১৯৯১ সালে যখন নোবেল দেওয়া হয় তখন তিনি গৃহবন্দী। ফলে সহজেই প্রচার হয়ে যায় একজন নোবেল জয়ীকে বন্দী করে রাখা হয়েছে। এই অজুহাতে আমেরিকা মিয়ানমারের উপর কঠোর ইকোনমিক স্যাংশন দেয়। ফলে মিয়ানমারের অর্থনীতি পঙ্গু হয়ে যায় এবং জান্তা সরকার বাধ্য হয়ে আমেরিকার সাথে দর কষাকষিতে বসে। এখানে সুচি ছিল আমেরিকার ফায়দা ওঠানোর গুটি। সুচি কিন্তু তখনও মিয়ানমারের প্রধানমন্ত্রী হয়নি। সুচিকে নিয়ে পশ্চিমা মিডিয়া বছরের পর বছর এমন এক ইমেজ তৈরি করেছিল যে তিনি ক্ষমতায় এলেই মিয়ানমার স্বর্গরাজ্য হয়ে যাবে। আমেরিকা কোটি কোটি ডলার খরচ করে মিয়ানমারে এনজিও এবং সিভিল সোসাইটি তৈরি করে, যারা সুচির আদর্শ প্রচার করত বলে বিশ্লেষকরা মত দেন। এটা ছিল আসলে আমেরিকার কালার রেভলিউশনের প্রস্তুতি। একটা সময় সুচি মিয়ানমারের অভিভাবক হন। ২০১২ সালে ওবামা যখন মিয়ানমার সফর করেন সেটি ছিল কোনো আমেরিকান প্রেসিডেন্টের প্রথম মিয়ানমার সফর। তিনি সরাসরি সুচির সাথে দেখা করেন। আমেরিকা সুচিকে ক্ষমতায় বসিয়ে মিয়ানমারের বিশাল প্রাকৃতিক সম্পদ যেমন তেল, গ্যাস, খনিজ এবং সস্তা শ্রমের বাজারে আমেরিকার কোম্পানিগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করাতে চেয়েছিল। সুচির সরকার আমেরিকার জন্য দরজা খুলে দিয়েছিল। ২০২৪ সালে মালালাকে যখন শান্তিতে নোবেল দেওয়া হয় তখন ওবামা প্রশাসন পাকিস্তানের সোয়াত উপত্যকা এবং ওয়াজিরিস্তানে ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছিল। এই হামলায় প্রচুর সাধারণ মানুষ ও শিশু মারা যাচ্ছিল, যার ফলে বিশ্বজুড়ে আমেরিকার বিরুদ্ধে তীব্র সমালোচনা তৈরি হয়। এমন সময় আমেরিকা মালালাকে সামনে এনে বিশ্বকে বোঝাতে সক্ষম হয় যে দেখো, আমরা যাদের উপর বোমা ফেলছে তারা কতটা বর্বর। তারা মালালার মতো ছোট্ট মেয়েকে গুলি করে। তাই এই অঞ্চলে আমাদের সামরিক উপস্থিতি এবং হামলা আসলে শান্তি ও শিক্ষার জন্য প্রয়োজন। মালালা হয়ে ওঠেন আমেরিকার মানবিক মুখ। আমেরিকা জানে যে বন্দুক দিয়ে যুদ্ধ জয়ের চেয়ে আদর্শ দিয়ে মন জয় করা বেশি টেকসই। তাই মালালাকে যখন নোবেলের মাধ্যমে বিশ্বমঞ্চে একজন সুপারস্টার হিসেবে দাঁড় করানো হলো তখন দক্ষিণ এশিয়ার কোটি কোটি তরুণ তরুণীর মাঝে স্বদেশের চেয়ে পশ্চিমা উদারনীতি বেশি জনপ্রিয় হয়ে উঠল। যুদ্ধের কালিমা মুছে তরুণদের কাছে আমেরিকা হয়ে উঠল মানবাধিকারের মক্কা। রাজনৈতিক পরিভাষায় একে বলা হয় কনসেন্ট ম্যানুফ্যাকচারিং। এবার আসা যাক ডক্টর ইউনুস প্রসঙ্গে। তিনি আমেরিকায় পড়াশোনা করেছেন, সেখানে শিক্ষকতা করেছেন এবং ক্লিন্টন ও ওবামা পরিবারের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে। ২০০৬ সালে তিনি নোবেল পান।
পরের বছরই অর্থাৎ 2007 সালে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে তখন ইউনুস নাগরিক শক্তি নামের একটি রাজনৈতিক দল করানোর চেষ্টা করে। তখন দুই প্রধান রাজনৈতিক নেত্রীকে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মাইনাস করে ইউনুসের মতো একজন পশ্চিমা ঘেঁষা টেকনোক্র্যাটকে ক্ষমতায় বসানোর একটা চেষ্টা চলেছিল বলে অনেকে মনে করেন। তবে তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় সেটি সফল হয়নি। কিন্তু আমেরিকা হাল ছাড়েনি। তারা ইউনুসকে তাদের রিজার্ভ অ্যাসেট হিসেবে রেখে দেয়। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে ইউনুসের সঙ্গে দ্বন্দ্ব চরমে পৌঁছালে আমেরিকা তার পুরো শক্তি দিয়ে ইউনুসকে সুরক্ষা দেয়। 100 জন নোবেলজয়ীকে দিয়ে চিঠি লেখানো এবং হিলারি ক্লিন্টনের সরাসরি লবিংয়ের মাধ্যমে আমেরিকা প্রমাণ করেছে যে ইউনুস তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। 2024 সালের 5 আগস্ট ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর আমেরিকার দৃশ্যমান কোনো লাভ হয়নি। তবে বাংলাদেশের উপর থেকে ভারতের অদৃশ্য নিয়ন্ত্রণ কমে গেছে, যেটা আমেরিকা সব সময়ই চায়। 2026 সালের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেয়ার পর নোবেলজয়ী মাচাদোর কাজকর্ম দেখার পর আমেরিকার এই খেলা বুঝতে আর কারো বাকি নেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকার অবাধ্য ছিল। দেশটিতে প্রচুর তেল আছে। মাদুরো সরকার এই তেল আমেরিকার বদলে চীন বা রাশিয়ার কাছে বিক্রি করতে চাইত। ফলাফল যা হবার তাই হয়। ডেল্টা ফোর্স মাদুরোকে তুলে আনে। এরপর প্রকাশ্যে আসেন নোবেলজয়ী মাচাদো। তিনি ঘোষণা করেছেন ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলোকে বেসরকারীকরণ করবেন। এর অর্থ হল আমেরিকার শেভরন বা এক্সন মোবিলের মতো কোম্পানিগুলো আবার ভেনেজুয়েলার তেল খনিজগুলোর দখল পাবে। মাচাদো এখন আমেরিকার জন্য একটি ইকোনমিক গেটওয়ে হিসেবে কাজ করছেন। প্রশ্ন আসতে পারে, একটা দেশের সরকার তো এতটা বোকা না, তাহলে তারা চোখের সামনে সবকিছু হতে দেয় কেন? মানে জেনে বুঝে আমেরিকাকে খেলতে দেয় কেন? আসলে আমেরিকা যখন কোনো ব্যক্তিকে হিরো বানানো শুরু করে তখন কারো ধারণাই থাকে না যে কেউ তাকে হিরো বানাচ্ছে। পরে হঠাৎ করে যখন সবকিছু পরিষ্কার হয় তখন কিছু করার থাকে না। এই ব্যাপারটাকে ভূরাজনীতির ভাষায় কিং কাল্টিভেশন বলে। মানে নিজেদের চাল হিসেবে আমেরিকা বছরের পর বছর ধরে বিভিন্ন দেশে হিরো তৈরি করে। উদাহরণ হিসেবে আবারও ডক্টর ইউনুসকে আনা যায়। একটা সময় ডক্টর ইউনুসের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু ডক্টর ইউনুস নোবেল জয়ের পর থেকে হাসিনার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। যখন সরকার জানতে পারে তার বিকল্প হিসেবে কাকে তৈরি করা হয়েছে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আমেরিকার সেই গুটিকে চাইলেও গ্রেফতার করা যায় না। গ্রেফতার করলে বিশ্ব মিডিয়া জোরে সোরে প্রচার করবে অমুক দেশ মানবাধিকার মানছে না। শুধু মিডিয়া না, সে সরকারের বিরুদ্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঝাঁপিয়ে পড়ে। ফলে সেই সরকার ও দেশটা গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির রিমোট থাকে পশ্চিমা বিশ্বের হাতে। সরকার যদি নোবেল জয়ীদের উপর চাপ দেয় তবে আমেরিকা আইএমএফ বা বিশ্বব্যাংকের লোন আটকে দেয়। ডলার সংকটে থাকা একটি দেশের সরকারের পক্ষে আমেরিকার অবাধ্য হওয়া মানে হল নিজের দেশের অর্থনীতিতে আগুন লাগানো। তাছাড়া পশ্চিমা অনুদান বন্ধ হয়ে যায়। অনেক কাজে পশ্চিমাদের অনুদান দরকার হয়। পশ্চিমা অনুদান ছাড়া বাংলাদেশের রোহিঙ্গাদের দেখাশোনা করা একেবারেই অসম্ভব। তাই সরকার বুঝতে পারলেও টিকে থাকার জন্য মুখ বুঝে সব সয়ে যায়। এভাবে শান্তি পুরস্কারের মাধ্যমে বছরের পর বছর ধরে আমেরিকার অদৃশ্য শাসন চলছে।